দর্শক, সম্প্রতি শাহবাগ থানার সামনে ডাকসুর দুই নেতা মোসাদ্দেক এবং জুবায়েরকে ছাত্রদলের নেতাকর্মীরা বেদম পিটিয়েছে, সেই খবর তো আমরা জানি। তারপরে তাদেরকে আমরা হাসপাতালে থাকতে দেখলাম, যদিও শরীরের কোনো অঙ্গে আঘাতপ্রাপ্ত হয়েছে কিংবা রক্তপাত হয়েছে এরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। কিল ঘুষি দেয়া হয়েছে, তাতে তারা বেদম প্রহারে প্রচণ্ড ব্যথা অনুভব করেছে এবং সেই ব্যথায় কাতর হয়ে 2 দিন তারা হাসপাতালেও শুয়েছিলেন, এরকমটা দেখেছি। সেটা কতটা বাস্তবতা আর কতটা মার খাওয়াটা প্রতিষ্ঠিত করার জন্য হাসপাতালে থাকা সেটা ভিন্ন বিতর্ক, সেই বিতর্কে যেতে চায় না। কিন্তু তারপরে কি হলো, তারপরে এটা নিয়ে অনেক জল অনেক দিকে গড়াতে আমরা দেখলাম। এবং ওই মোসাদ্দেক এবং জুবায়ের আবারও সেদিন যেমন থানায় গিয়েছিলেন জিডি করতে, এবার আবারও যখন গেলেন সম্প্রতি তারা শাহবাগ থানায় মামলা করতে, ওই ঘটনায় যারা আসামি তাদেরকে অভিযুক্ত করে মামলা করতে, কিন্তু তাদের মামলা নেওয়া হলো না। গণমাধ্যমে এই খবরটা আমরা খুব একটা প্রকাশিত হতেও দেখিনি। এই যে মামলা না নেয়া এবং গণমাধ্যমে এটাকে গুরুত্ব না দেয়া, এর পেছনে কারণ কি? কেন শাহবাগ থানা তাদের মামলা নিল না? এখন বিএনপি ক্ষমতায় আছে, এই কারণেই কি ছাত্রদলের বিপক্ষে থানাকে মামলা নিতে দেয়া হয়নি? নাকি মোসাদ্দেক এবং জুবায়েরের মামলা না নেওয়াটা তাদের কর্মফল এবং তাদের যে ধারাবাহিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডেরই এক ধরনের প্রতিদান? যে উদাহরণটা তারা তৈরি করেছে প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে, সেই উদাহরণের প্রতিদান আজকে তারা নিজেরা পাচ্ছে। চলুন একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে এই মামলা না নেওয়াটা কি অর্থ বহন করে, কেন তাদের মামলা নেওয়া হলো না, এরপরের স্টেপ তাহলে কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোসাদ্দেক এবং জুবায়েরের মামলা শাহবাগ থানা নেয়নি, সঙ্গত কারণেই নেয়নি এবং নিবেও না। অনেকে বলেছেন যে মামলা নিলে ভালো হতো, নিয়ে তদন্ত করে পুলিশ বলতে পারতো যে এখানে আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা অভিযুক্ত নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা কিল ঘুষি মারামারি এরকমটা তো হতেই পারে, এরকম কতই তো হয়। আমরা কদিন আগেই এই জুবায়েরদের আমরা দেখলাম যে ছাত্রলীগের এক নেতা রোজার মধ্যে সেহরি করতে গিয়েছে বুয়েটের ক্যান্টিনে, সেখানে তাকে মেরে প্রায় মৃতপ্রায় করে তার কাছ থেকে সমস্ত মোটরসাইকেল, কার্ড, মানিব্যাগ সমস্ত কিছু কেড়ে নিয়ে ছিনতাই করে তাকে শাহবাগ থানার সামনে যেভাবে ফেলে দিয়ে গিয়েছিল অর্ধমৃত অবস্থায়, সেই ঘটনাতেও মামলা হয়নি এবং পরিবার মামলা করার সাহস পায়নি। মামলা হয়েছিল, পরিবার আবার সেটা উইথড্র করেছে, অভিযোগ করেও উইথড্র করে নিয়েছে। আসামি কে ছিল? এই জুবায়ের। এই জুবায়েরই ফেসবুকে পোস্ট দিয়েছিল যে ছাত্রলীগ দিয়ে সেহরি করলাম, অর্থাৎ ছাত্রলীগ মেরে তিনি সেহরি করছেন এবং এটাকে বৈধতা দিয়েছেন। এই জুবায়েরই সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ছাত্রলীগ পেলে যদি আশেপাশে থাকে তাহলে খোদার কসম করে বলছি বিসমিল্লাহ বলে মার শুরু করব, পায়ের গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত বিসমিল্লাহ বলে শুরু করব, সাদাকাল্লাহিল আজিম বলে শেষ করব। ওপেন যখন যিনি এই বক্তব্য দেন এবং ছাত্রলীগের নেতাদের পিটিয়ে অর্ধমৃত করে থানার সামনে ফেলে গেলেও তার যখন কিছু হয় না, তখন তো এই উদাহরণ স্পষ্ট যে অপরাধ করলেও আদতে কোনো বিচার হয় না এবং অপরাধ করলেও তাদের বিচার হয় না। এটা তারা প্রফেসর ইউনূস সরকারের আমলে আরও বেশি প্রতিষ্ঠিত করেছেন। যদিও এই ছাত্রলীগের যে মার খাওয়ার ক্যান্টিনে, বুয়েট ক্যান্টিনে মার খাওয়ার ঘটনাটা, এটা বিএনপি সরকারের আমলে আমরা হতে দেখেছি।
এই ঘটনাগুলো আমাদেরকে কি ইঙ্গিত দেয়, এই ঘটনাগুলো আমাদেরকে কি বলে? এই ঘটনাগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর এক ধরনের প্রতিদান তারা এখন পাচ্ছেন কিনা সেই প্রশ্নটা আসে। তার আগে চলুন মানে ডেইলি ক্যাম্পাস কি খবর দিচ্ছে এই ব্যাপারে একটু জেনে দেখি। ক্যাম্পাসের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এবার মোসাদ্দেক জুবায়েরদের মামলাও নেয়নি শাহবাগ থানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির মামলা নিতে গড়িমসির পর এবার ডাকসু নেতৃবৃন্দের মামলাও না নেওয়ার অভিযোগ উঠেছে শাহবাগ থানার বিরুদ্ধে। শাহবাগ থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক। এই সংস্কৃতি সম্পাদকের মুখের যে সংস্কৃতি, মানে মুখের ভাষার যে সংস্কৃতি, তার যে ভাষা প্রয়োগ, তার যে অঙ্গভঙ্গি, তার যে কার্যকলাপ, সেগুলোর মধ্যে বিন্দুমাত্র কোনো সাহিত্য কিংবা সংস্কৃতি আছে কিনা সেটা একটা বড় বিষয়। এক ভিডিও বার্তায় দেখলাম তিনি বলছেন তার মা তাকে উপদেশ দিয়েছে, সে যদি তোমার রাজনৈতিক শত্রু হয়, প্রতিপক্ষ হয়, তার ব্যাপারে কথা বলার সময় তুমি সতর্ক থাকবা, সিনিয়র কেউ হলে তার ব্যাপারে সম্মান দিয়ে কথা বলবা। অর্থাৎ তারেক রহমান সম্পর্কে আগের দিনই যে বিশ্রী, অশ্লীল, মানে কুচারিত্রিক বৈশিষ্ট্য মানে প্রকাশ করে এরকম বক্তব্য যেগুলো দিয়েছিলেন তিনি, সেগুলো যে শোভন ছিল না, এবং ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে তার আরও অনেক কিছু হতে পারত কিংবা হওয়াটাই বাঞ্ছনীয় ছিল বলে অনেকে বিএনপি আওয়ামী লীগের লোকজন মনে করেন এবং ফেসবুকে লেখালেখিও আমরা দেখেছি। সেটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না যে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় কিছু হোক। তবুও তার মা পরামর্শ দিচ্ছেন, এরকম ভিডিও বার্তা তিনি দিচ্ছেন। এই ভিডিও বার্তা যখন দিচ্ছেন যে বড়দের সম্মান করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, তখনই গতকালকে তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ভাইরাল হয়ে গেছে। ছবিটা একটু দেখে আসবেন নাকি? সেই ছবিতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছে, আর সে চেয়ারে বসে থেকে প্রক্টরের সঙ্গে আঙুল তুলে তুলে কথা বলছে। এই হচ্ছে তার ভদ্রতা জ্ঞান, এই হচ্ছে তার সভ্যতা জ্ঞান, এই হচ্ছে তার সংস্কৃতি জ্ঞান, যিনি ডাকসুর সংস্কৃতি সম্পাদক। শাহবাগ থানায় মামলা যে উত্তেজনা, সেই উত্তেজনার পরে পুলিশ মামলা নিচ্ছে না উল্লেখ করে মোসাদ্দেক বলেন, আমরা এসেছি মামলা করার জন্য, কিন্তু পুলিশ বলতেছে মামলা নিবে কিনা সেই সিদ্ধান্ত আসবে উপর থেকে। এটা হাস্যকর। হ্যাঁ, এটা হাস্যকর, অবশ্যই হাস্যকর। কিন্তু প্রফেসর ইউনূসের আমলে আপনারা কোন নীতি প্রতিষ্ঠিত করেছিলেন? প্রফেসর ইউনূসের আমলে আপনারা একটা শ্রেণীর মানে একটা গোত্রের মানুষের উপরে মব তৈরি করেছিলেন, এবং মব তৈরি করে তাদেরকে জোর করে থানায় নিয়ে থানাকে মামলা করতে, মামলা দিতে, কারাগারে পাঠাতে বাধ্য করেছিলেন। এগুলো কি আইনি প্রক্রিয়া? এগুলো হাস্যকর প্রক্রিয়া ছিল না? অপরদিকে কেউ যদি আপনাদের দ্বারা আক্রান্ত হতো, মবের শিকার হতো, কিংবা কোনোভাবে মানে অপরাজনীতির শিকার হতো, তাহলে তারা যদি থানায় যেতেন মামলা করতে, তাহলে থানা তাদের মামলা নিত না। আপনারা মানে প্রফেসর ইউনূসের আমলে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কারো মামলা থানাকে নিতে দিয়েছেন? কিংবা আপনারা যে এত মব করেছেন, কিংবা মবের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কিংবা মবকে সমর্থন করেছেন, বাংলাদেশে যে এত মব হয়েছে, এবং বেশিরভাগ মবই যে সকল পরিচয়ে হয়েছে, তৌহিদি জনতা, ছাত্র জনতা, সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বহু পরিচয়েই তো হয়েছে। এই বহু পরিচয়ের শেকড়টা একটাই, সেই একটা শেকড় আমরা খুব ভালোভাবে চিনি, সেটা আর নতুন করে সেই শেকড়ের নামটা উচ্চারণ করছি না। কিন্তু এই যে এত ঘটনা ঘটেছে, একটা মবের প্রেক্ষিতে থানা কি একটা মামলা নিয়েছে? কিংবা কাউকে অভিযোগ করতে দেয়া হয়েছে? হয়নি। তাহলে মামলা না নেয়ার, অভিযোগ না নেয়ার, বরং মানে আক্রমণ করেও পার পেয়ে যাওয়ার এই সংস্কৃতি তো আপনারা প্রফেসর ইউনূসের 1.5 বছরে তৈরি করেছেন। প্রফেসর ইউনূসের আমলে এই যে মানে আইনি দিক কিংবা আদালত, থানা, এই সব জায়গায় যে সকল কুকর্মগুলো হয়েছে, যে সকল অপশাসনগুলো হয়েছে, সেই কুকর্ম এবং অপশাসনের ফলাফল কিংবা প্রতিদান আজকে কি তাহলে আসছে? মানে আপনারা যে পথটা
শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যে অপরাধ করেও পার পাওয়া যায়, কিংবা মানে কোনো মানে কি বলবো যে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তার অভিযোগ আমলে নেওয়া যাবে না, কিংবা কেউ মব করলে মব করে চাঁদাবাজি করতে গেলে থানা তাকে যদি মানে আটক করে তাহলে আপনাদের অনেক নেতারা থানাতে ছুটে গিয়ে থানায় মুসলেকা দিয়ে নিজের প্রভাব খাটিয়ে সেই আসামিদের ছাড়িয়ে আনা, অর্থাৎ থানাকে বাধ্য করা, নিজের ক্ষমতা দিয়ে থানাকে প্রভাবিত করার যে প্রক্রিয়া, যে সংস্কৃতি, একজন সংস্কৃতি সম্পাদক হিসেবে এটা আপনার খুব ভালো বোঝার কথা। যে সংস্কৃতি তৈরি করা হয়েছিল প্রফেসর ইউনূসের আমলে, সেটা যখন এখন আপনাদের মানে ঘাড়ে সওয়ার হচ্ছে কিংবা আপনাদের উপরে বর্ষিত হচ্ছে, তখন এত অবাক হওয়ার কি কোনো কারণ থাকতে পারে? আমার তো মনে হয় যে মানে ওই যে প্রবাদটা, ইঁটটি মারলে পাটকেলটি খেতে হয়, আমি যে সংস্কৃতির জন্ম দিয়েছি সেই সংস্কৃতি আমার ওপরেই পড়বে, কিংবা আমার ওপরে সেটা একসময় গজব হয়ে পড়তে পারে। এই যে প্রকৃতির যে মানে মানে একটা বলা যায় যে ন্যাচারাল যে জাস্টিস, সেটা কি এখন হচ্ছে? সেভাবে কি আমরা ভাবতে পারবো? যদিও আমরা সেভাবে ভাবতে চাই না। প্রত্যেকটা ঘটনারই অপরাধ বিশ্লেষণ করে অপরাধীর শাস্তি পাওয়া উচিত এবং ভুক্তভোগীর এই ব্যাপারে আশু মানে সুরাহা সেটা পাওয়ার অধিকার থাকা উচিত। কিন্তু অধিকার যারা বঞ্চিত করেছে বহু মানুষকে, কোটি কোটি মানুষকে, তারা যদি অধিকার বঞ্চিত হন পরবর্তীতে, তাহলে সেই অধিকার বঞ্চিত হওয়ার ক্ষেত্রে বঞ্চিতদের পক্ষে কথা বলার মানুষ কিন্তু আর তখন থাকে না। দর্শক, আপনার কি মনে হয় এই প্রেক্ষিতে যে ঘটনা আজকে হচ্ছে, মামলা না নেওয়ার যে ঘটনা, সেটা প্রফেসর ইউনূসের শেখানো পথেই কি সব কিছু চলছে? আর এই চলাটাকে কি আপনি আশ্চর্যজনক মনে করতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।